বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এ পর্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। একটি ভাগ জনবিচ্ছিন্ন, দেশ বিরোধী, বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী, ভিন্ন দেশের দালাল এবং ভিন্ন দেশের পদলেহী একটি গোষ্ঠী বাংলাদেশে আছে। আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর। এই হলো দুই পক্ষ। এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্তভাবে আমি চিহ্নিত করে থাকি। বলি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ ৭২-এর বাকশালপন্থী, আরেক ভাগ ২০২৪-এর বিপ্লবপন্থী। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমরা ২০২৪-এর বিপ্লবপন্থী শক্তি। আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে জাতির সামনে যার যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। হয় আপনি ২৪-এর জুলাইপন্থী, হয় আপনি ২৪-এর বিপ্লবপন্থী, হয় আপনি বৈষম্য বিরোধী বাংলাদেশের পন্থী, আর না হয় আপনি ৭২-এর বাকশালের দোসর। স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, রক্তের সাগর পেরিয়ে ২৪-এর জুলাই বিপ্লবের পর ৫ই আগস্ট মহান বিপ্লবের মধ্য দিয়ে যেই ফ্যাসিবাদ বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে, সেই ফ্যাসিবাদ এবং তার কোন দোসর বাংলার ক্ষমতার মসনদে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের সে ঐক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিকভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে, সরকারি আদেশ জারি হয়েছে। আমরা দাবি করেছিলাম জুলাই সনদকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে। বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনদকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদান করবে। আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে, প্রতীকের নির্বাচনের সঙ্গে একসাথে তালগোল পাকিয়ে এই গণভোটের মাহাত্ম্য নষ্ট করবেন না। আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোটকে আগামীর বাংলাদেশের মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে, স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক। কিন্তু আমরা দেখছি যারা জুলাই সনদের, যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী চেতনাকে ধারণ করতে পারে নাই, যারা জুলাই বিপ্লবের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামকে ভালোভাবে গ্রহণ করতে পারে নাই, ষড়যন্ত্র করে পর্দার পেছন থেকে কলকাঠি নাড়িয়ে জুলাই সনদের গণভোটকে একই দিনে বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে তারা বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে। দেশের স্বার্থে, জনতার স্বার্থে, শান্তির স্বার্থে, ঐক্যের স্বার্থে আমরা গণভোটের আয়োজন, হয়তো জুলাই সনদের আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে, আলাদা দিন
গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই সনদ কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে যেন বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা দান করে। বলতে চাই, যদি এটা করতে ব্যর্থ হন, ইন্টারিম সরকার ইতিহাস আপনাদেরকেও ক্ষমা করবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। মনে রাখবেন, ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না, কলঙ্ক নিয়ে বিদায় নিতে হবে। পরিষ্কার বলি, আমরা ইনশাআল্লাহ যেই ফ্যাসিবাদ রক্ত দিয়ে বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন যারা করার জন্য আমার বাংলার স্বাধীন জনপদকে যারা ব্যবহার করেছে, আজও যারা স্বপ্ন দেখছে বিদেশি প্রভুদেরকে খুশি করে আবার ক্ষমতার মসনদে আসবে, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। বাংলার মানুষ আজ রাজপথে অবস্থান নিয়েছে। আমরা রাজপথে নেমেছি জুলাই সনদ বাস্তবায়নের গণভোটে হা বাক্সকে বিজয়ী করার মধ্য দিয়ে আগামীর বৈষম্যহীন ফ্যাসিবাদ মুক্ত বাংলার ভিত আমরা তৈরি করব ইনশাআল্লাহ। আপনারা সকলে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিবেন। দলীয় প্রতীকে নির্বাচনের পাশাপাশি, দলীয় প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হা বাক্সে ভোট দিতে হবে। যদি কেউ এই গণভোটে না ভোটের ক্যাম্পেইন করেন, ধরে নেব আপনারাও ফ্যাসিবাদের দোসর। ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি। লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হয় সরকার, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে রাজপথে যে মহান ঐক্য গড়ে উঠেছে, সে ঐক্যে ৮ দল মোহনায় মিলিত হয়েছে। ইনশাআল্লাহ জুলাইপন্থী প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে, আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে ৮ দলের এই মোহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। বক্তব্য শেষ করব শেষ প্রাঙ্গণে, শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের, আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করছি, সকলকে আহ্বান জানাচ্ছি। তার জন্য, তার দীর্ঘ হায়াতের জন্য, সুস্থতার জন্য আমরা দোয়া করব। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমরা। আমাদেরকে বিরোধী পক্ষে ঠেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন, আমাদের শান্তিপ্রিয় চলার পথে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে আসেন, রাজপথে মোকাবেলা করব আমরা ইনশাআল্লাহ। এই প্রস্তুত থাকবেন তো? জীবন দিতে হলে জীবন দেব, রক্ত দিতে হলে রক্ত দেব। দেশ এবং জাতির প্রশ্নে কারো কাছে মাথা নত করব না। দেশের প্রশ্নে কোনো আপোষ করব না। মাথা নত করেছি একজনের কাছে। কার কাছে? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহর দ্বীনের প্রয়োজনে, বাংলাদেশের মানুষের মুক্তির প্রয়োজনে আল্লাহ তাআলা ৮টি ইসলামী এবং দেশপ্রেমিক দলকে একত্রিত হয়ে যুগের চ্যালেঞ্জ গ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে বিশেষ অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দের, নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন।
এক এক করে স্বাধীনতার 54 বছর অতিবাহিত হয়েছে। এই 54 বছরে স্বাধীন বাংলাদেশের জনগণের লালিত স্বপ্ন অনেকটাই বাস্তবায়িত হয়নি। দৃশ্যমান কিছু উন্নয়ন সাধন হয়েছে, আমরা তা অস্বীকার করব না। এই ভৌত কাঠামোগত উন্নয়নই একটি জাতির আসল উন্নয়ন নয়। একটি জাতির আসল উন্নয়ন হচ্ছে এই দেশ এবং জাতির মধ্যে ন্যায় বিচার বা সামাজিক সুবিচার আছে কি নেই। বাংলাদেশে গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত আজকে যার প্রভাব প্রতিপত্তি নেই, অ্যাকাউন্ট ভর্তি যার কোনো টাকা নেই, বাংলাদেশে তার জন্য কোনো বিচার নেই। একটা দেশ সভ্য দেশ কিনা তার পরিচয় হচ্ছে সেই দেশের শিক্ষা ব্যবস্থাটা কেমন। আমরা দেখতে পাই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা মূলত দুই ধারায় বিভক্ত। দ্বীনি শিক্ষাকে কেন্দ্র করে সেই শিক্ষার চর্চার জন্য মাদ্রাসা, ছোট মাঝারি বৃহৎ আকারের হাজার হাজার মাদ্রাসা বাংলাদেশে বিদ্যমান। তার পাশাপাশি আমরা লক্ষ্য করি সাধারণ এবং বিশেষায়িত শিক্ষা দেওয়ার জন্য দেশে বেশ কয়েকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং প্রাইমারি স্কুল রয়েছে, যার সংখ্যা লক্ষ লক্ষ। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা দেখি সেখানে ইলমে দ্বীনের চর্চা হয়, সেখানে কোনো গণরুম নাই, সেখানে কেউ কাউকে খুন করে না। মাদ্রাসার ভিতরে আগ্নেয়াস্ত্রের কোনো মহড়া দেখা যায় না। মাদ্রাসার ভিতরে জ্ঞান চর্চার বাইরে অন্য কিছু আমরা লক্ষ্য করি না। কিন্তু স্বাধীনতার 54 বছর আমরা দেখে এসেছি বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের সন্তানদের লাশ পড়েছে, রক্তে ভেসে গেছে, গাজার মদের আসর বসেছে, আমাদের মেয়েদের ইজ্জত দিয়ে টানাটানি করা হয়েছে, অস্ত্রের ঝঞ্ঝনানিতে শিক্ষা প্রতিষ্ঠান অস্থির হয়ে উঠেছে। এটি একটি সভ্য দেশের শিক্ষা ব্যবস্থার পরিচয় বহন করে না। প্রিয় দেশবাসী, একটা দেশকে সভ্য দেশ হতে হলে এই দেশটাকে দুর্নীতিমুক্ত হতে হয়। আজ কিছু দল এবং ব্যক্তি বাংলাদেশকে দফায় দফায় তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্বের দরবারে অপমানিত করেছেন। এদের সকলের অতীত রেকর্ড বাংলাদেশের জনগণের হাতে আছে। এমনকি দুঃখের বিষয়, সকল ফ্যাসিবাদ, দুর্নীতি, বৈষম্য, দুঃশাসনের বিরুদ্ধে 5 আগস্টের বিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। সেই বিপ্লবের পরের দিন থেকে একটা গোষ্ঠী নিজেদের কপাল কিসমত গড়ার জন্য বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আজ চাঁদাবাজদের দৌরাত্ম্যে সমাজ জীবন অতিষ্ঠ ততষ্ঠ, ত্রাহি ত্রাহি অবস্থা। বিনিয়োগকারী, শিল্পপতি, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী কেউ শান্তিতে নাই। আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে বলে সকলেই তারা বিষাক্ত নিঃশ্বাস ফেলেন। তারা বলেন, আগেও ভালো ছিলাম না, এখন আরো খারাপ। আমার আগে
আলহামদুলিল্লাহ, এখানে একজন বিজ্ঞ আলেম, আপনাদের প্রিয় মানুষ হযরত মাওলানা সাখাওয়াত হোসেন সাহেব বলে গেছেন, 5 তারিখের পরে আল্লাহ তাআলা আমাদেরকে ওই দেশে বাঁচিয়ে রেখেছেন এবং মুক্তির একটু স্বাদও আল্লাহ তাআলা দান করেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু কোন ইসলামী দলের নামে আজকে চাঁদাবাজির পরিচয় তাদের কপালে জুড়ে দেওয়া হয়নি। কোন দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে 5 তারিখের পরে আবির্ভূত হয়নি। যারা আবির্ভূত হয়েছিলেন, দায় এবং দরদ নিয়ে তাদের সাথে বসেছিলাম, তাদেরকে বলেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা, এটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করা না হয়, বিপ্লবী জনগণ, তরুণ জনতা, কুলের বাচ্চা নিয়ে রাস্তাতে নেমে আসা ওই মারা আমাদেরকে ক্ষমা করবে না। বন্ধ করা হয়নি, চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক, ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। বন্ধুগণ, বেলা শেষ, দিনও শেষ, ওই সূর্য ডুবে গেছে। এ বাংলাদেশে এটা আর হবে না, এটা আমরা হতে দেব না ইনশাআল্লাহ। আমরা তরুণ যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, যাদের বয়স 35 কিংবা তার নিচে, 3টা নির্বাচনে ভোট দিতে পারো নাই, অর্থাৎ সারা জীবনে একটা ভোট দিতে পারো নাই। আগামীতে তোমাদের ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলুক, কেউ চুরি করুক, কেউ তোমাদের ভোট হাইজ্যাক করুক, তোমরা কি তা বরদাস্ত করবে? আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের ভোটের পাহারাদারি করার জন্য আমরাও যুবক হয়ে সেদিন তোমাদের সাথে একইভাবে লড়বো ইনশাআল্লাহ। এখন থেকে আমরা সারা দেশে জনগণের ব্যাপক ভালোবাসা দেখতে পাচ্ছি। এই ভালোবাসায় ঈর্ষান্বিত হয়ে মনের জ্বালায় অনেকে আমাদের ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড, আমাদের পোস্টারগুলো ছিঁড়ে খান খান করে ফেলছেন। বন্ধুগণ, টের পান নাই? জনগণ আজকে আর গাছের পোস্টার, লাইট পোস্টের পোস্টার, রাস্তার উপর দড়ি দিয়ে সাঁটানো পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না। আজকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, যাদেরকে তারা ভালোবেসেছে তাদের বুকের ভিতরে তারা পোস্টার স্থায়ীভাবে স্থাপন করে দিয়েছে। রাস্তার পোস্টার ছিঁড়তে পারবা, বুকের পোস্টার ছিঁড়তে পারবা না। অতএব ওই পোস্টার ছিঁড়াছিঁড়ি করে কোনো লাভ নেই। দিশাহারা হয়ে, হতাশ হয়ে, ক্ষুব্ধ হয়ে চূড়াগলিতে কেউ যদি হাঁটার চিন্তা করেন, তাহলে প্রয়োজনে আরেকটা 5 আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যেই 5 আগস্ট সন্ত্রাসকে, ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছিল, সেই 5 আগস্ট প্রয়োজনে আবার রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এখন থেকে ছাত্র জনতার, শ্রমিক জনতার, ব্যবসায়ী জনতার, আপামর জনতার, শিশু থেকে বৃদ্ধ সমস্ত মানবতার ঐক্য আমাদেরকে গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। এই ঐক্যই আগামী দিনে বাংলাদেশের জাতীয় সংসদে যাবে বিজয়ীর বেশে ইনশাআল্লাহ। এ বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ আমরা আছি মজলুমের পক্ষে, আমরা আছি অপশাসনের বিরুদ্ধে, আমরা আছি বৈষম্যের বিরুদ্ধে, আমরা আছি ন্যায়ের পক্ষে, আমরা আছি আল্লাহর দেওয়া কোরআনের বিধানের পক্ষে।
এ বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কেউ কেউ জাতির মধ্যে হিংসা সৃষ্টি করে জাতিকে বিভিন্নভাবে বিভক্ত করতে চান। চিংড়ি মাছের মতো কেউ কেউ পিছনে দৌড়াতে চান। আপনারা চিংড়ি মাছের চাষের এলাকার মানুষ খুব ভালো করে জানেন, চিংড়ি যখন দৌড়ায় সামনের দিকে পথ খুঁজে পায় না, শুধু পিছনের দিকে যায়। কেউ কেউ ৭২-এর সংবিধান নিয়ে কামড় দিয়ে পড়ে থাকতে চান। আমাদের বন্ধুদের মাঝে দীর্ঘদিন একসাথে আন্দোলন সংগ্রাম ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদের কাউকে কাউকে আজকে আমরা সে কথা বলতে শুনি। মনে রাখবেন, বাংলাদেশে প্রথম দুঃশাসনের পর জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে ওই সংবিধানকে তিনি আমূল পরিবর্তন করে দিয়েছিলেন। এখন যদি কেউ ৭২-এর সংবিধানের কথা বলেন, কার্যত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের বিরুদ্ধে অবস্থান নেবেন। ৭২-এর সংবিধানের কথা আজ যিনি অত্যন্ত সংকটজনক অবস্থায় আছেন, জাতির এক শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে যার অবস্থান, বেগম খালেদা জিয়াও কখনো ৭২-এর সংবিধানের পক্ষে কথা বলেননি। আমরা আশা করব যারা এই দুইজনকে ভালোবাসেন তারা কেউ আর ভুলেও ৭২-এর এই ফ্যাসিবাদী সংবিধানের কথা বলবেন না। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা খুলনার জনগণের, আপামর জনগণের প্রতিনিধি হয়ে এসেছেন। আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো, ব্যক্তিগতভাবে এই নেতৃবৃন্দ খুলনার প্রত্যেকটি ঘরে, অন্তত প্রত্যেকটি এলাকায় গিয়ে যদি জনগণকে সালাম দিতে পারতেন খুব ভালো হতো। কিন্তু 18 কোটি মানুষের এই দেশে সারা বাংলাদেশে নেতৃবৃন্দকে দৌড়াতে হবে, এ কাজটা তাদের পক্ষে এককভাবে সম্ভব হবে না। তবে আপনারা যদি সবাই সিদ্ধান্ত নেন, আপনারা এই নেতৃবৃন্দের আওয়াজের প্রতিধ্বনি প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন, তাহলে অবশ্যই এটা আপনাদের পক্ষে সম্ভব হবে। এই নেতাদের অ্যাম্বাসেডর হয়ে আপনারা সকলে এখন থেকে প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে ছড়িয়ে পড়ুন। জনগণ আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আছে। আজ মুখ খুলে কথা বলে একজন আমার রিক্সা চালক ভাইকেও যখন কোনো সাংবাদিক জিজ্ঞেস করেন আগামী ভোট কোন দিকে, দপাস করে বলে দেয় আগামী ভোট ওই দিকে, আপনাদের দিকে, ঐক্যের দিকে, বিভক্তির বিপক্ষে, ন্যায়ের পক্ষে, কোরআনের পক্ষে, জনগণের পক্ষে। আমরা এই 8 দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা কোনো দল বিশেষের বিজয় চাই না, আমরা মজলুম জনগণের বিজয় চাই। আমরা আল্লাহর কোরআনের বিজয় চাই। সেই বিজয়ের মিছিলে আপনারা সবাই জান প্রাণ দিয়ে লড়াই করে যেতে রাজি আছেন? আমরা যে 5 দফা কর্মসূচি ঘোষণা করেছি, যার ভিত্তিতে এখন এই আন্দোলন চলছে, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আর আমরা জনগণের জন্য যা করতে চাই, দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার সকলের জন্য, এবং তার পাশাপাশি অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানোর যে অঙ্গীকার আমরা ব্যক্ত করেছি, তাবেদার নয়, স্বাধীন রাষ্ট্রের যে পররাষ্ট্রনীতি আমরা ঘোষণা করেছি, তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমাদের যুবক যুবতীদের আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা যুবক যুবতীদেরকে কথা দিচ্ছি, বাংলাদেশ তোমাদের হাতে তুলে দেওয়ার জন্যই আমরা এই আয়োজন করেছি। তোমরা তৈরি হও, এ বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই। আমরা সাথে থেকে তোমাদেরকে দোয়া দেব, সহযোগিতা করব। সন্তানেরা দেশ চালাবে,
সুন্দরভাবে এটি হবে আমাদের জন্য গর্বের কারণ। প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, তোমরা প্রস্তুত হয়ে আসো। শুধু চাকরি কেন, চাকরির খোঁজ না করে নিজেই কিভাবে দেশটা গড়বা, চাকরি দিবা, সেই ব্যবস্থা, সেই চিন্তা এখন থেকে মাথায় লালন করো। আমরা ওই শিক্ষাই তোমাদের হাতে তুলে দিব, যেই শিক্ষা একজন মানুষকে মানুষও বানাবে, আবার একজন দক্ষ কারিগরও বানাবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার চলমান এই আন্দোলনের সংগ্রামে বাংলাদেশের 18 কোটি মানুষকে শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে কেন্দ্রীয় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করে আগামী দিনে একটা ফেসিবাদ মুক্ত সমাজ দেখার আকাঙ্ক্ষা প্রত্যয় রেখে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। 71-এ দেশ স্বাধীন হয়েছিল মৌলিক 3টা স্লোগানের মাধ্যমে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। যে আশা, যে আকাঙ্ক্ষা নিয়ে, কিন্তু 53 বছর যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, যারা দেশ পরিচালিত করেছে, এদের মাধ্যমে মূলত আমরা 3টা উদ্দেশ্যের একটাও কিঞ্চিত বাস্তবায়ন আমরা দেখি নাই। এই সূত্র ধরেই 2024 জুলাই 5ই আগস্ট এই দেশকে আবার স্বাধীন করার জন্য হাজার হাজার আমার মায়ের কোল সন্তান হারা হয়েছিল। অনেকে চক্ষু হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন করতে গিয়ে আমাদের যারা জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, পঙ্গু হয়েছিল, যারা দেশ পরিচালনা করেছে, আমাদেরকে ধোঁকা পেয়ে, বোকা দিয়ে বারবার আমার এই দেশকে চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফাঁস বানিয়েছে। আমাদের সন্তানগুলো মায়ের কোল হারা করেছে। লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা কেছের মাধ্যমে তাদের সংসারকে বিরান করেছে, ধ্বংস করেছে। আমাদের মেহনতি কষ্ট অর্জিত আমার ভাইয়েরা যে সম্পদ অর্জন করেছিল দেশের জন্য, ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের দেশের টাকাগুলা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করেছে। এখন কথা পরিষ্কার, যারা নাকি ক্ষমতা প্রেমিক রয়েছেন, বারবার আমাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য আপনারা বলেছেন আমরা নাকি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছি, পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছি। কিন্তু মাঠের দিকে চেয়ে দেখেন, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি এবং দেশকে রক্ষা করার জন্য, মানবতার কল্যাণ মুক্তির জন্য আমরা যে 5 দফা দাবি নিয়ে মাঠে নেমেছি, সেই 5 দফা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের আপামর জনতা তারা আজকে রাজপথে চলে এসেছে। এর মাধ্যমে তোমাদেরকে 12 নম্বর 20 নম্বর সিগন্যাল দিচ্ছি। এই সিগন্যালের মাধ্যমে ক্ষমতা প্রেমিকরা বাংলার জমিন থেকে উৎখাত হবে, বাংলার জমিনে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আজকে আমরা লক্ষ্য করেছি যে অনেকে কিন্তু আমার কাছে কিন্তু অনেক খবর চলে এসেছে, আপনারা কিন্তু ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে
হিসাব নিকাশ আপনারা মিলিয়ে দেখেছেন, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। কিন্তু ভালো করে জেনে রাখেন, জনগণ তো আপনাদের পক্ষে মতামত রায় দেওয়ার মতো পরিবেশ নেই। এখন আপনারা গুন্ডামি, সেন্টার দখল, বিভিন্ন সন্ত্রাসীর মাধ্যমে আপনারা ক্ষমতার চেয়ারে বসবেন, সেদিন ভুলে যান। এখন বাংলাদেশের মানুষ সজাগ রয়েছে, আর আমাদের বাংলাদেশের সম্পদ আর গুন্ডামি চুরি করে, ডাকাতি করে, আর বিদেশের দাবিদাদের প্রভুদের কাছে দিয়ে যাবে না, যেতে পারবে না ইনশাআল্লাহ। সেই হিসাবে আমি সকল গুদার আহ্বান জানাবো। আমি আবার ভাইদেরকে, মা বোনদেরকে বলবো, আমরা যেন আর চাঁদাবাজদের সহযোগী না হই। যারা মায়ের কোল সন্তান হারা করে, তাদের যেন আমরা সহযোগী না হই। যারা আমাদের দেশে বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে, তাদের জন্য আমরা সহযোগী না হই। এই আহ্বান, এই অনুরোধ, এই লক্ষ্য সামনে রেখে আপনাদের আজকে এই সুন্দর পরিবেশ এবং মহা সমাবেশে যে আপনারা বিভাগীয় আজকে সমাবেশকে পরিণত করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। আজকে যখন এইখানে জনসভা চলছে, আমি শুনছিলাম বিগত 2-4 দিন ধরে কোন দলের কোন নেতা জানি বলছিলেন এই জনসভায় মানুষজনকে আসতে দেওয়া হবে না। তাদেরকে বলতে চাই, বাবরি চত্বরে এসে দেখে যান। বাবরি চত্বরে আজকে ইসলামী জনগণ, দেশপ্রেমিক জনগণ একত্রিত হয়েছে। নতুন করে আর কোন ফ্যাসিবাদকে জন্ম নিতে দেওয়া হবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, এই খুলনা মহানগরে গত বছর 2024 সালে 12টা খুন হয়েছিল। 2025 সালে 11 মাসে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে তার 3 গুণ 34টা খুন হয়েছে। হাসিনার আমলে 3 গুণ। গতকাল আদালত চত্বরে আমরা প্রকাশ্যে ডাবল মার্ডারের খবর পেয়েছি। আর হাসিনা মুক্ত বাংলাদেশে ওই নতুন করে জেগে ওঠা সন্ত্রাসী সংগঠন বিএনপি খুনে ডাবল সেঞ্চুরি পার করে ফেলেছে। এই প্রশাসন, এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে লেভেল প্লেইং ফিল্ড হবে, জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, সেটা বাংলাদেশের কোন পাগলও বিশ্বাস করে না। অতএব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জাতীয় নির্বাচন আমরা সঠিক সময়ে চাই, কিন্তু তার জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে। জাতীয় নির্বাচনের দিনে ওই লোক দেখানো গণভোট আমরা মানি না এবং মেনে নেব না ইনশাআল্লাহ। গণভোটকে জাতীয় নির্বাচনের পূর্বে আয়োজন করতে হবে। গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে ওই গণহত্যাকারী আওয়ামী লীগের বৈধতা দানকারী জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। জুলাই সনদে 84টা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। 84টা সংস্কার প্রস্তাবে 19টার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। অর্থাৎ 25% বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট। এখান থেকেই বোঝা যায়
বিএনপি নতুন করে স্বৈরাচার হতে চায়, তারা সংস্কার মানে না। যারা নতুন বাংলাদেশের সংস্কার মানে না, তাদেরকে আমরা লাল কার্ড দেখাবো ইনশাআল্লাহ। গতকাল স্বাধীন কমিশন পিলখানা গণহত্যার রিপোর্ট দিয়েছে, আপনারা জানেন। সেই রিপোর্টে স্পষ্ট করে বলা আছে পিলখানা গণহত্যার জন্য আওয়ামী লীগ এবং ভারত দায়ী। আমার রিপোর্টটা দেখে ভালো লেগেছে, কারণ পিলখানা গণহত্যার পর সর্বপ্রথম আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান বলেছিলেন এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত ঘটনা এবং এর পিছনে ভারত রয়েছে, শেখ হাসিনা রয়েছে। সেটা গতকাল প্রমাণ হয়েছে। আর একটা ছোট্ট ঘটনা বলতে চাই। 2 বছর আগে পিলখানা গণহত্যা দিবস উপলক্ষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করেছিলাম। তখন আমাদের দল জাকপা 12 দলীয় জোটে ছিল। প্রধান অতিথি হিসেবে এসেছিলেন বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য। সেদিন আমি বক্তব্যের মধ্যে ওই হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছিলাম দেখে বিএনপির ওই স্থায়ী কমিটির সদস্য রাগ করে সমাবেশ থেকে চলে গিয়েছিলেন। তারা বলতে চেয়েছিলেন বাংলাদেশের রাজনীতি করতে হলে, ক্ষমতায় থাকতে হলে হিন্দুস্তানকে নাকি তুষ্ট করতে হয়। 5ই আগস্ট বাংলার জনগণ জানিয়ে দিয়েছে বাংলার মাটিতে হিন্দুস্তানের আধিপত্যবাদ এবং আগ্রাসন চলবে না ইনশাআল্লাহ। প্রভু হিসাবে আমরা হিন্দুস্তানকে মানি না। আমাদের প্রভুর নাম মহান রব্বুল আলামিন আল্লাহ। আল্লাহ ব্যতীত কারো সামনে মাথা নত করতে চাই না। ক্ষমতায় যাওয়ার জন্য ওই পুরাতন আওয়ামী লীগ আর নতুন বিএনপি যদি হিন্দুস্তানের সাথে কারসাজি করতে চায়, তলে তলে গোপন বৈঠক করতে চায়, বাংলাদেশের জনগণ আর নতুন করে স্বৈরাচার চাঁদাবাজকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় উপস্থিতি, ওরা প্রভু মানে হিন্দুস্তানকে, আমরা প্রভু মানি আল্লাহকে। বিজয় কার হবে? আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, গণভোটে হাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। গণভোটে হাঁ বলো, 8 দলের প্রতীকে সিল মারো। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ হবে কুরআনের সংসদ। ওখানে আল্লাহ ব্যতীত আমরা আর কোন প্রভু মেনে নেব না। ওখানে হিন্দুস্তানের হিন্দুত্ববাদকে মেনে নেব না। ওখানে কসাই নরেন্দ্র মোদীর পরিকল্পনা মেনে নেব না। আওয়ামী লীগ যেভাবে দেশ ছেড়ে হিন্দুস্তান পালিয়েছে, বিএনপিকে বলতে চাই জনতার কাতারে আসুন, না হলে আপনাদেরও পালিয়ে যেতে হবে দেশ ছেড়ে। আমি সর্বশেষ ওই স্লোগানটা দিয়েই শেষ করব, যেই স্লোগানে হিন্দুস্তানের বুক কাঁপে, পুরাতন জালিম আওয়ামী লীগের বুক কাঁপে, নতুন জালিম বিএনপির বুক কাঁপে। স্লোগান ধরুন, নারায়ে তাকবীর।